নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে লিমাও। আরাবুল এবং গোলমাল, তথাকথিত তাজা নেতার আইএসএফ ট্যাগ ঘিরে ভাঙড়ের রাজনীতি আবারও অগ্নিগর্ভ। নওশাদের সঙ্গ ছাড়ার দুদিনের মধ্যে দুবার আক্রান্ত আরাবুল ইসলাম, তারপরেই ছুটলেন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। পরিস্থিতি বদল বুঝে কি ঋতব্রত স্মরণে এবারে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক? এমনি সৌজন্য সাক্ষাৎকারে এসেছি দেখা করতে, কথা বলতে চাইলে তো সবার সাথে কথা বলতে হবে আমার। আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। 48 ঘন্টার মধ্যে জোড়া হামলা, গাড়ি ভাঙচুর, চোর স্লোগান। আইএসএফ ছাড়তেই বারবার আক্রান্ত আরাবুল ইসলাম। পরিস্থিতি বেগতিক বুঝে কি ঋতব্রত তৃণমূলে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক? আরাবুলের গতিবিধি ইঙ্গিতপূর্ণ। তৃণমূল থেকে আইএসএফ হয়ে ঋতব্রত ক্যাম্পে, নতুন শিবিরে এবার কি আশ্রয় আরাবুলের? তবে কালীঘাট তৃণমূলের প্রতি ক্ষোভ বুঝিয়ে দিয়েছেন ভাঙড়ের নেতা। আমার কিছুটা কাজ ছিল, আমার পেনশনটা 2-3 বছর আটকে আছে, আমি সেটা নিয়েও কথা বললাম। আমার নিজের কাজে এসেছি, সবার সাথে দেখা হবে। কালীঘাট তো আমার 7 বার জেল খাটিয়েছে, 7 বার ভদ্রমহিলা আমাকে জেল খাটিয়েছে। নওশাদ সিদ্দিকীর দল ছাড়া 24 ঘন্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত হন আরাবুল। গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি আরাবুল। সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা আনে আইএসএফ। সোমবার গিয়েছিলেন পঞ্চায়েত সমিতিতে। অফিস থেকে বেরোতেই এভাবেই ক্ষোভের মুখে পড়েন। গন্ডগোলের কিছুক্ষণ পর তাকে দেখা যায় বিরোধী দলনেতার ঘরে। পরপর হামলার পেছনে নওশাদকে দুষছেন আরাবুল। পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে। আরাবুল ইসলাম মনে হয় তাহলে আমাদের শত্রু দেশে গিয়েছেন, ঘুরে এসেছেন, ওই সম্পর্কে এত জানলেন কি করে? আর যোগাযোগ কোথায় কি আছে না আছে তাহলে একটু তদন্ত করা দরকার। মাস পাঁচেক আইএসএফ করার পর ভাইজানের দল থেকে প্রাক্তন আরাবুল, যে আরাবুলকে একসময় সংশোধনের সুযোগ দিতে চেয়েছিলেন নওশাদ। সুযোগ আইএসএফ দেয়, সংশোধনের জায়গা আইএসএফ দেয়। বিগড়ে হওয়া কেউ আছে তাকে ইনস্যুরেন্সে ফিরে নিয়ে আসার সুযোগ আইএসএফ। আইএসএফ ছাড়ার পর আরাবুলের সক্রিয়তা আমল দিচ্ছে না মমতাপন্থী তৃণমূল নেতারা। কোথাও না কোথাও যদি থাকতে হয় তাহলে এখন ওই বালিশ শিবিরে যাওয়া তৃণমূল কংগ্রেসটা এখন কিন্তু ঠিক সেভাবে চলবে না। দরজাটা যখন ইচ্ছে ঢোকা, যখন ইচ্ছে ফিরে আসা, ওগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস এখন হবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন ঋতব্রতর ঘরে আরাবুলের সঙ্গে দেখা যায় ভাঙড়ের আর এক তৃণমূল নেতা খৈরুল ইসলামকে, যার সঙ্গে একসময় বারবার ঝামেলায় জড়িয়েছেন আরাবুল। খৈরুলের স্ত্রীর পঞ্চায়েতে আইএসএফ এর অনাস্থা ঘিরে কাছাকাছি দুই নেতা। সত্যজিৎ প্রদীপ্ত, শ্রাবন্তীর রিপোর্ট, টিভি9 বাংলা। পঞ্চায়েত তৃণমূলের 17 জনের মধ্যে 16 জনই জোড়াফুল শিবিরে। না, দল বদল হয়নি, কিন্তু মন বদল হয়ে গেছে। পঞ্চায়েতের রং নীল সাদা থেকে গেরুয়া হয়ে গিয়েছে। ওই যে 17 জনের মধ্যে একজন বিজেপি সদস্য রয়েছে, এখন তার কথাই শেষ কথা। সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের পঞ্চায়েতও পরিবর্তন হয়েছে। ছিল নীল সাদা, হয়ে গেল গেরুয়া। বসিরহাট মহকুমায় প্রথম কোনো পঞ্চায়েতের রং বদল, যা শুনে এলাকার লোকজন ছুটছেন বদলে যাওয়া পঞ্চায়েত ভবন দেখতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একেবারে ভোল বদল। গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 16টি জেতে তৃণমূল, একটি বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে জিতেছে বিজেপি। আর হিঙ্গলগঞ্জ অঞ্চল থেকে প্রায় 3000 লিড পান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তারপরেই তৃণমূল সদস্যদের মন বদলায়। তৃণমূলের থেকেও তারা পঞ্চায়েতের রং পাল্টে ফেলেন। নীল সাদা রং তো আগের সরকারের ছিল, আমাদের সরকারের কালার হচ্ছে গেরুয়া সাদা, সেইটাই পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষও এই কালারটা দেখে খুব খুশি তারা। বোর্ড তৃণমূলের, প্রধানও জোড়াফুল শিবিরের। তবে এই মুহূর্তে বোঝা মুশকিল প্রধান ঠিক কোন দলে। পরিবর্তন হয়েছে, ওই জন্য পরিবর্তনের সাথে সাথে যে সরকার এসছে রংটা পাল্টানো হয়েছে। চোখের সামনে পঞ্চায়েতের ভোল বদল দেখে অবাক হচ্ছেন না স্থানীয়রা। তারা বলছেন এটা হওয়ারই ছিল। সরকার পরিবর্তন হয়েছে, রং তো চেঞ্জ হবেই। ঠিক ভালো লাগছে। 15 বছর আগেও যে কালার ছিল সেই কালারটা আরো কিছুদিন আগে আমাদের আসা উচিত ছিল, কিন্তু খুবই খুশি আমরা। আগামী দিন যে নির্বাচন হবে, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীল সাদা রংটাই আগামী দিন মানুষের কাছে ফুটে উঠবে। এই প্রেক্ষাপটে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্যর গলার জোর সব থেকে বেশি। তিনি যেন প্রধান। এবার কি সরকারিভাবে সেটাও হয়ে যাবে?
বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। সবটাই যেন হজবরল হওয়ার কথা ছিল এয়ারপোর্ট, 19 কোটি টাকাও দিয়েছিল কেন্দ্র, কিন্তু মালদায় কি হয়েছে জানেন? আস্ত একটা হানাবাড়ি। তৃণমূল জামানায় এত কাজ হয়েছে যে এয়ারপোর্টের জন্য বেছে রাখা এলাকা এখন অপরাধীদের আখড়া। পাতা টাতা নিশা তিশা করছে, চেংড়া ফেংড়া ঢুকে সে ইঞ্জেকশন সে ওগুলো করছে। যখন মমতা সরকার ছিল তখনই বাড়ি ঘরের নাপ করে নিয়ে গেছে আর বলে গেছে কি বাড়ি ঘর করবে না, এখানে জাহাজ ফিল্ড হবে। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা এই এয়ারপোর্টকে উন্নত করার জন্য, নতুন করে চালু করার জন্য দিয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই কোটি কোটি টাকা উধাও হয়ে গেছে। আর অন্যদিকে মালদার এই এয়ারপোর্ট ক্রমশ হানাবাড়ি হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সিরিঞ্জ, মাদকের প্যাকেট এবং বিভিন্ন নেশার সামগ্রী। শুধু তাই নয়, এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে কন্ডোমের প্যাকেট পর্যন্ত। কিছু ছেলে আসে নেশা করে, ড্রাগ নেয়, হ্যাঁ ড্রাগ বা বিভিন্ন রকম নেশা করে। তো আমি যখন তখন আসি, এসে দেখে যাই, যদি দেখতে পাই তো ধরে থানাতে জানিয়ে দিই। এই ধরাধরি অনেক হয়েছে, কিন্তু রেজাল্ট সেটা শূন্য। এয়ারপোর্টে পরিকাঠামো গড়তে কেন্দ্রের দেওয়া প্রায় 19 কোটি টাকা গেল কোথায়? কোনো সদুত্তর নেই। 2016-তে তৃণমূল সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে চুক্তি হয়েছিল। তৎকালীন সরকার বার্ষিক 1 টাকা করে দিয়ে 30 বছরের জন্য মালদা এয়ারপোর্ট লিজে নেয়। কিন্তু এত প্ল্যান, এত টাকা, সবই তো জলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা দেখতে গোয়ালঘর মনে হলো, আসলে এটা গোয়ালঘর নয়, এটা মালদা এয়ারপোর্টের কোয়ার্টার। এখন এটা গোয়ালঘরে পরিণত হয়ে গেছে। ওই রাস্তাটা খোলা আছে তো, পিছন দিকটা, এই সামনে গেটটা তো আমরা আটকে দিই, পিছন দিকটা খোলা আছে। তো দুষ্কৃতীরা তো ঢুকে যেতে পারে, হ্যাঁ হামলাও তো করতে পারে, হামলাও করতে পারে। সিভিং ভলেন্টিয়াররা তারাও দাবি করছেন এখানে এতটাই দুষ্কৃতীদের আনাগোনা হয় যে তারাও নাকি তাদেরকে তাড়াতে আসতে রীতিমতো ভয় পান। টিভিকেও ভয় পাচ্ছে, কি করবে? আর ওরা 4-5 জন থাকলে কিছু করে দেবে তখনকার, নিজের জান বাঁচা, ওই সেজন্য আসছে না, কি করবে? সবাইকে দুষ্কৃতী আর কি, অ্যান্টি সোশ্যাল ওরা। হ্যাঁ, অভিযোগ, তৃণমূল জামানায় হওয়া দুর্নীতির শিকড় অনেক দূর ছড়িয়ে সমাজ বিরোধীদের তোল্লাই তারাই দিয়েছিল। পালা বদলের পর অবশ্য ছবিটা বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই এখানে যে অফিস ঘর রয়েছে সেটাকে সাজিয়ে তোলার একটা ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, আশেপাশে যে সমস্ত বাড়িঘর গজিয়ে উঠেছে তাদেরকেও নোটিশ করা হয়েছে, এবং সব মিলিয়ে একটা নতুন করে একটা পদক্ষেপ নেওয়ার ছবি ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে। কিছু জমি মাফিয়া আছে যারা চাইছে এখানে এয়ারপোর্টটা না, তারা চাইছে অন্যত্র এয়ারপোর্ট চলে যাক, এখানে আবাসন তৈরি করবে। তো সেই ঘুরে তাদের বালি, আমরা এটা হতে দিব না। তৃণমূলের ঘরেও এখন আগুন। সময় নষ্ট না করে এই নিয়ে কালীঘাট তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন ঋতব্রতপন্থীরা। খুব বেশি হলে 7-8টা লোক হবে যারা গত 5 থেকে 10 বছর ধরে মালদাতে একচেটিয়া টেন্ডার পেয়েছে। সেই লোকগুলোকে ধরে জিজ্ঞাসাবাদ করুন, কাস্টডিতে নিয়ে, ওরাই বলে দেবে টাকা কাকাকে দিয়েছিল। যে সমস্ত সমাজ বিরোধীরা ইতিমধ্যে এই এয়ারপোর্ট দখল করে রয়েছে, তাদেরকে কি দ্রুত সরানো সম্ভব হবে? এখন এই প্রশ্নই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মন্ত্রীর কথা কথাই রয়ে গেল। তিনি নিজে এসে বলেছিলেন যে টিকিট কাউন্টার খুলে যাবে সকাল 7টা, মানে ওপিডি খুলে যাওয়ার কথা। কিন্তু মন্ত্রীর কথার পরেও কাজ কি হলো দেখুন তো। শনিবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তিনি হঠাৎই এই শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন, এবং সকালবেলা তিনি যখন এসেছিলেন ঠিক এইভাবেই বহু মানুষ সেদিনও দাঁড়িয়েছিলেন সকাল থেকে, দূর দূরান্ত থেকে চিকিৎসা করানোর জন্য এবং আউটডোরের যে টিকিট সেই টিকিট নেওয়ার জন্য। কিন্তু এই যে টিকিট কাউন্টার, সেখানে লেখা সকাল 9টায় খুলবে, এবং তা দেখেই বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। দেখলাম পেশেন্ট বসে আছে, বললাম 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার মতো বললেন, আর হাসপাতাল চলল আগের মতোই, আগের সময় মেনে। সোমবার কিন্তু আউটডোরের টিকিট কাউন্টার খোলেনি সকাল 7টায়। অনেকেই বলছেন যে মন্ত্রীর কথাও শোনা হচ্ছে না, পরিবর্তন কোথায় হলো? কিছু করার নেই,
বলে যাচ্ছে শুনে যাচ্ছে সে একই হাল। মন্ত্রীর কথাও শুনছেন না, তো তাই দেখা যাচ্ছে। আমাদের নতুন সরকার হয়েছে, সেইভাবে তো সরকারের অনুযায়ী কথা অনুযায়ী শোনা দরকার। আর কার কথা শুনবে বলো? দাঁড়াতে পারছি না, লাগা পড়ে লেগে যন্ত্রণায় মরতেছি। মন্ত্রীর আশ্বাসে ভর করে অনেকেই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন আউটডোরের সামনে অনেক আশা নিয়ে। আমরা তো অনেক দূর থেকে এসেছি গাড়ি ভাড়া খরচা করে। কখন এসছেন? আমরা এসেছি 7টার মধ্যে এসেছি। 7 তাড়াতাড়ি এসেও কাজের কাজ কিছুই হয়নি। রোগীদের অনেকেরই প্রশ্ন, মন্ত্রীর কথা কি তাহলে মূল্যহীন? টিভি মিডিয়ায় বললে হবে না, ইমপ্লিমেন্ট গ্রাসরুটে করবে। নতুন এসছে সরকার, নিশ্চিতভাবে তারা এই পরিকাঠামোগুলো ঠিক করবে, আমি আশা রাখি। সমস্যার কথা শুনতে চান, উইন্ডো ওপেন করুন, গোটা রাজ্যের মানুষ তাদেরকে সমস্ত অভিযোগ জানাবে, কিন্তু শুধুমাত্র স্টান্টবাজি করে সরকার চালালে হবে। অন্যদিকে সকাল 7টায় আউটডোরের টিকিট কাউন্টার খোলার বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারের সোজাসাপটা বক্তব্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন এটা ঠিক কথা, তবে স্বাস্থ্য দপ্তর বিষয়টি জানানো হয়েছে। এমন কিছু হলে সব জায়গাতেই হবে, শুধু শ্রীরামপুর হাসপাতালে নয়, বিভাগীয় হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মতো মোটের ওপর একই মত শ্রীরামপুরের বিধায়কেরও। মন্ত্রী বললেন বলেই সঙ্গে সঙ্গে সেটা পরের দিন থেকেই শুরু হয়ে যাবে এই ব্যবস্থাটা, তো দেখুন আমরা প্রত্যেকেই আজকে সরকারে নতুন, সরকারি ব্যবস্থাপনাটাকেও জানতে হবে। আমি আজকে একটা কিছু বললে আমাকে জেনে নিতে হবে সেই ব্যবস্থাটা কিভাবে সেখানে ইমপ্লিমেন্ট হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে এবারে স্বাস্থ্য দপ্তর কি করে, প্রশাসনিক স্তরে কি পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর সবার। ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আসিক ইনসানের রিপোর্ট, টিভি9 বাংলা। স্কুলে স্কুলে বাচ্চাদের শেখানো হয় জলের অপর নাম জীবন, কিন্তু ঝাড়গ্রামের রাজদহ গ্রামের তিনটে স্কুলের বাচ্চারা পাল্টা প্রশ্ন করতে পারে, কে বলেছে জলের অপর নাম জীবন? কারণ ওই 3টে স্কুলের ভরসা যে পাতকুয়ার জল, সেই পাতকুয়ার জল খেলে রোগ বালাই না হওয়াটাই অস্বাভাবিক। অঝোরে বৃষ্টি নেমেছে, ছাতা মাথায় কুয়োর সামনে দাঁড়িয়ে যে রমণী, সে রাধুনী। বড় স্বাদ হলো কুয়ো দর্শনের। কপিকল আর দড়িদড়ার ফাঁক ফোকর গোলে নজর পড়ল পাতকুয়োর অতলে। নরক দর্শন হলো। ওই অতলে কৃষ্ণবর্ণ জলরাশি। কে বলে জলের কোনো রং নেই? ঝাড়গ্রামের ভেলাইডিহার রাজদহ গ্রাম, সেখানে জলের রং আছে বইকে। গিরগিটির মতো সে জল কুয়োর অতলে কালো, কুয়ো থেকে উঠলে শ্বেত বর্ণা ঘোলাটে। বালতিতে ভেসে যাওয়া মশার লার্ভাওয়ালা সেই জল ঢাললে ডেকচির অতলে থিতিয়ে থাকে কাদামাটি। সেই জলে ধোয়া হয় মিড ডে মিলের চাল ডাল আনাজপাতি, সেই জল ঢালা হয় রান্নায়, সেই জল ভরা হয় গ্লাসে। অস্বচ্ছ যে জল ভেদ করে এদিক ওদিক দেখা যায় না, সেই জল যায় পড়ুয়ার পেটে। স্কুলেতেও পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই, কুয়োর জলে মিড ডে মিল রান্না হয়। রাজদহের ওই কুয়ো যেন ত্রিবেণী সঙ্গম, এর 3 দিকে 3 স্কুল। ওই রাধুনীরা যে স্কুলে মিড ডে মিল রাধেন, সেই চক গুজরাট জুনিয়র স্কুল ছাড়াও রাজদহ প্রাইমারি আর রাজদহ অঙ্গনওয়াড়ির একমাত্র পানীয় জলের উৎস এই কুয়ো। এখানে 2016 সালে মহামারী দেখা দিয়েছিল, ডায়রিয়াতে মারা গেছে 5 জন, তাও কোনো কিছু। জলের সঙ্গে পেটে যায় ঘোলা থিতিয়ে থাকা ময়লা, মাটি, বালি, কীটপতঙ্গ। পেটের ভিতরেও সেই অস্বচ্ছ দূষিত জল বয়ে নিয়ে চলে রোগ জীবাণু। পাড়া ওই পাড়া সেই পাড়ায় করে তো অনেক বাচ্চা আছে, আর দেখুন বাচ্চাদেরই যদি ভবিষ্যৎটা এইভাবে সরকার করে, তাহলে আমাদের গার্জেন তরফ থেকে কি বলা আছে বলুন তো? সেই বাচ্চা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বাচ্চারা অসুস্থ আছে। অসহায় বাপ বলতে বলতে থমকায়, থমকে থেকে আবার বলে অমুকের জ্বর, তমুকের পেট খারাপ। ওই রকম জল পেটে গেলে যা যা হয় আর কি। বাপের মতোই যে শিক্ষক, তিনি বলেন উপায় কি? এটা তো কল ছিল, একটা টিউবওয়েল ছিল, সেটা তো খারাপ হয়ে গেছে পুরোটাই। প্রশাসনকে জানানো হয়েছিল। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কুয়োর জলে সাঁতার কাটা যায় না, তবু ওই কুয়োর জলেই যেন ডুবে মরছে রাজদহ। কারণ বিকল্প জলের উৎস নলকূপ দীর্ঘদিন খারাপ। রাঁধুনিরা প্রত্যেকদিন কুয়ো থেকে জল নিয়ে আসে। 5-7 বছর ধরে এখানে রান্না কুয়োর জল থেকে আনে। অসহায় মেয়েবেলা থমকায় ছেলেবেলা। বন্ধ হয় না মিড ডে মিলের রান্না। ওই জলেই ভেসে যায় নরম সাদা তুলতুলে ভাত। দূষিত জলে কি রান্নার স্বাদ বাড়ে? কারো কিছু করার নেই। প্রশাসন, তারও কি কিছুই করার নেই? এই সমস্যা থেকে মুক্তি চাইছেন এই তিনটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এবং তারা পাতার মতো গুনে চলেছেন সময়, যে কবে এই ভাগ্য তাদের বদলাবে। বেলপাড়ি থেকে
তন্ময় নন্দী, TV9। চিনির দাম বেড়েছে, আর সব থেকে বেশি প্রভাব বোধহয় মিষ্টির দোকানগুলোতে। দেখুন, কেউ গুণগত মান বজায় রাখতে দাম বাড়িয়েছেন, কেউ বা মিষ্টি ছোট করে দিয়েছেন। শান্তিপুর থেকে বসিরহাট, প্রভাব সর্বত্র। আগামী দিন আরও বাড়াতে হবে কিনা জানি না, তবে চিনির দাম হাই হওয়াতে আমাদের এইসব বাড়াতে হচ্ছে। মিষ্টি নিখুঁত, কিন্তু দাম সেখানে যে অনেক খুঁত। নিখুতির ভিটে শান্তিপুরে কিনা 350 টাকা কেজি। নিখুতির বাজেটে আপাতত চালাতে হচ্ছে রসগোল্লা দানাদার দিয়ে, অথচ চোখের সামনে রসের সাগরে নিখুতি গড়াগড়ি খাচ্ছে। চিনি বেলাগাম হওয়ার পর থেকে পকেটে ব্যথা বাড়ছে মিষ্টি পাগলদের মনেও। হঠাৎ করে যে নিকুতির দাম বেড়ে গেছে, এতে আমাদের সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। কম হলে মানুষের সুবিধাই হয়, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়। যারা যত্ন নিয়ে নিখুতি বানান তারা বলছেন মান ঠিকঠাক রাখতে কেজিতে 50 টাকা বাড়াতেই হতো। শান্তিপুরের ঐতিহ্য এই প্রাচীন মিষ্টি এটাই ছিল নিকুতি, সেটাকেও আমরা রাখতে পারলাম না এই দামে। এখন বাড়াতে আর বাধ্য হলো, আরও বাড়াতে হতে পারে। ভাগীরথীর পাড়ে নিখুতির দাম বাড়াতে হওয়ায় আক্ষেপ ব্যবসায়ীদের। হুগলির কামারপুকুরও মন মরা, তাদের পেটেন্ট মিষ্টি নিয়ে। শোনা যায় খোদ রামকৃষ্ণ পরমহংসদেব পছন্দ করতেন রম্ভাকলাই আর আতপ চালের গুঁড়োয় তৈরি সাদা বোঁদের। সেই 120 টাকা সাদা বোঁদের কেজিতে চড়েছে 20 টাকা। যদি চিনির দাম আবারও বাড়ে, তাহলে কিন্তু ব্যবসায়ীরাই বলছেন আবার কিন্তু সাদা বোঁদের দাম বাড়াতে হবে। দাম আর 40 দেওয়া যাবে না, 160 হবে। এই 2-1 দিনের মধ্যেই পাবো। ওদের তো দাম বাড়লে যে খাবে না এমনটা তো নয়, খেতে থাকে হবে, হয়তো পরিমাণে কম খাবে। এক মাসে কেজিতে চিনি 20 টাকার ওপর বাড়লে মিষ্টি ব্যবসায়ীরা যাবেন কোথায়? নিখুতি সাদা বোঁদের মতো এখনই দাম না বাড়লেও মন্ডাও সেই পথে গেল বলে পূর্ব বর্ধমানের বড়া চৌমাথার মিষ্টি ব্যবসায়ীরা বলছেন আর টানতে পারছেন না। দেখি যতটা পারবো চেষ্টা করবো, কাস্টমারদের সুবিধার্থে আমাদের ব্যবসা করতে হবে। কাঁড়ি কাঁড়ি বাদ দিন, 1 পিস মিষ্টি পেলেই বাঙালি বোধহয় খুশি। মহাদেব, তন্ময় ও মনোতোষের রিপোর্ট, TV9 বাংলা।